ইভা অফিস থেকে এসে আমার সামনে কাপড় নিয়ে গোসল করতে ঢুকলো, অথচ আমি সামনে দাঁড়িয়ে আছি। আমার সাথে কোনো কথা বললো না। ও প্রতিদিনই অফিস থেকে এসে গোসল করতে ঢোকে। আমি যখন বাথরুমে উকি দিতে গেলাম, এমন সময় পেছন থেকে আমার মা এসে বলল, কিরে মুন্না, বাথরুমের সামনে দাঁড়িয়ে আছিস কেন? বাথরুমে তো দেখলাম বৌমা গোসল করছে। তোর যদি বাথরুমে চাপ বেশি আসে আমাদের বাথরুমে যা। বৌমা একটু আগে অফিস থেকে এসে সোজা বাথরুমে ঢুকে গেল, তাকে এখন বিরক্ত করিস না। আমি মাকে বিষয়টা খুলে বলতে পারলাম না। মাকে বলতে পারলাম না তোমার বৌমা প্রতিদিন সকালে গোসল করে অফিসে যায়, আবার অফিস থেকে এসে কেন গোসল করে? মা আমাকে আবার বলল, কিরে মুন্না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু না ভেবে আমার রুমের বাথরুমে যা। আমি মায়ের সাথে কোনো কথা না বলে আমার রুমের দিকে চলে গেলাম। রুমে এসে খাটের উপর বসে পড়লাম। মনের মধ্যে ইভার প্রতি একটা ঘৃণা জন্মাচ্ছে। মেয়েরা পারেও ভাই, অফিসের নাম করে সারা দিন কোথায় গিয়ে অকাম কুকাম করে, আর রাত হলে বাসায় এসে গোসল করবে। প্রতিদিনই ইভা অফিস থেকে ফিরে গোসল করে। আমি বেকার বলে উচ্চবাচ্য করতে পারি না, তাই বলে স্ত্রীর এমন খারাপ কাজে নীরবে সমর্থন দিয়ে যাব? একটু পরে দেখলাম ইভা মাথার চুল মুছতে মুছতে আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে দেখে বলল, কি বাজার করেছো, মাছ না মাংস? আমার কথা বলতে ইচ্ছা করছিল না, তবু অনিচ্ছা সত্ত্বেও বললাম, টাকা দিয়ে গেছো মাছের, মাংস আনবো কিভাবে? 1500 টাকা দিয়ে গেছি। তাও কি 1 কেজি গরুর মাংস আনতে পারোনি? 1 কেজি গরুর মাংস 900 টাকা, তুমি দিয়ে গেছো 1500 টাকা। আমি কি মাংস আনবো না অন্য তরকারি আনবো? তোমার পকেটে কি 500 টাকাও ছিল না? আমার মেজাজটা আরো বেশি গরম হয়ে গেল। আমি বললাম, জানোই তো আমি বেকার মানুষ, আমার পকেটে টাকা আসবে কোথা থেকে? তোমার ইনকামে সংসার চলে বলে অনেক কিছু মুখ বুঝে সহ্য করি। আমার কথাটা শুনে জোকের মুখে নুন পড়ার মতো করে ইভা বলল, কি বললে তুমি? আমি কিছু বললাম না, বলো তুমি কি বলেছো? আমি বুঝতে পারলাম সে শাক দিয়ে মাছ ঢাকার জন্য এখন আমার সাথে চেঁচামেচি করবে, তাই আমি আর ওর সাথে কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে চলে গেলাম। ছাদে হাঁটছি, মনটা ভীষণ খারাপ। আমার চাকরি চলে যাওয়ার পরে আমি যখন বেকার হয়ে গেলাম, তখন থেকেই কেমন জানি সবার করুণার পাত্র হয়ে গেলাম। এ সংসারে যার ইনকাম নেই তার কোনো দাম নেই, তা আমি হারে হারে টের পেলাম। আমার যখন ভীষণ মন খারাপ থাকে তখন আমি ছাদে হাঁটাহাঁটি করি। ছাদটা আমার ভীষণ প্রিয়। দিনের বেলায় আসতে পারি না, বাড়িওয়ালার নিষেধ আছে, তাই রাতে ছাদে আসি। আকাশটা আমার ভীষণ প্রিয়। দূরে অনেকগুলো বিল্ডিং এর অস্তিত্ব দেখা যায়। কোনো কোনো বাড়িতে আলো জ্বলছে, আবার কোনো কোনো বাড়ির রুম অন্ধকারে ঢেকে আছে। আমি আকাশ দেখছি, সাথে দূর আকাশের চাঁদ। এমন সময় মা আমার পেছনে এসে বলল, মুন্না খেতে আয় বাবা। আমি মাকে দেখে বললাম, মা তুমি আবার ছাদে এলে কেন? বৌমার নাকি ক্ষুধা পেয়েছে, সে খেতে বসে গেছে, তাই তোকে ডাকতে এসেছি। মা আমার কষ্ট কিছুটা হলেও অনুভব করে, কিন্তু মুখ খুলে কিচ্ছু বলতে পারে না। আমি বললাম, ও কি খেয়ে চলে গেছে? এতক্ষণে হয়তোবা খাওয়া শেষ। জানিস বাবা, তোর বাবা যখন বেঁচে ছিল তখন আমি তাকে না খেতে দিয়ে কিচ্ছু মুখে নিতাম না। আর এখনকার মেয়েগুলো কেমন, স্বামীর প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই। আমি তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, মা বেকার স্বামীর প্রতি কোনো বউয়েরই ভক্তি শ্রদ্ধা থাকে না। তার উপর তোমার বউয়ের ইনকামে আমরা মা ছেলে চলছি। তোর চাকরিটা কি আর ফিরে পাবি না? যে অকারেন্সের কারণে আমাকে চাকরি থেকে সামরিক টার্মিনেট করেছে, সেটার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি বাইরে কোথাও চাকরি করতে পারবো না, কিংবা আগের চাকরিতে ফিরতেও পারবো না। তদন্ত আর কতদিন ধরে চলবে? সরকারি ব্যাপার, এত সহজে তদন্ত শেষ হবে না, মিনিমাম 2-3 বছর লাগবে। আচ্ছা বাবা, তুই কোনো অপরাধ করিসনি তো? মা তোমার ছেলে কি কোনো অন্যায় করতে পারে? সে বিশ্বাস আমার আছে। তোর বাবা থানার দারোগা ছিল, জীবন দশায় তোর বাবা কখনো ঘুষের 1টা টাকাও ছুঁয়ে দেখেনি, অথচ তার ক্লাসমেট মোর্শেদ দারোগা রিটায়ার্ড হওয়ার আগে বাড়ি গাড়ি জমি করেছে। আর তোর বাবা আমাকে কখনো 1 পদ স্বর্ণ দিতে পারেনি। মায়ের চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। বাবার কথা মনে পড়লেই মা শুধু কাঁদে। মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই, তাই মাকে জড়িয়ে ধরে ছাদ থেকে নেমে গেলাম। রুমে এসে দেখি ইভা মনের সুখে ঘুমোচ্ছে। এই খাটে যে তার পাশে আরেকজন লোক ঘুমোয়, সে কথাটাও মনে হচ্ছে দিব্যি সে ভুলে গেছে। ইদানিং ইভার উদাসীনতা আমাকে খুব বেশি কষ্ট দেয়। সে একবারও ভাবে না আমি কি খেয়েছি না খেয়েছি, আমি কি ঘুমোচ্ছি না ঘুমোইনি। স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটাও মনে হয় সে ভুলে গেছে। এখন তার রুটিন হয়ে গেছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে নাস্তার টেবিলে আসবে, আর আমার মা এই ঘরের চাকরানির মতো তার পায়ের কাছে ব্রেকফাস্ট এনে দিবে। সে ব্রেকফাস্ট করে সোজা অফিসে চলে যাবে। অফিস শেষ করে 5টার জায়গায় 7টায় বাসায় ফিরবে। আমি কোনো কথা না বলে পাথর চাপা কষ্ট বুকে নিয়ে তার পাশে শুয়ে পড়লাম। পরদিন আমি বাজার নিয়ে বাসার সামনে এসে কলিং বেল টিপতেই মা দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকতে ঢুকতে মা বলল, বাবা রাস্তা দিয়ে আসার সময় বউকে দেখেছিস? না, তোমাদের বউ কি এখনো আসেনি? আসেনি, কয়েকবার ফোন করেছি, রিসিভ করেনি। আমি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9:15 বাজে, এখনো মেয়েটা আসেনি। মা বলল, একটু কি অফিসের দিকে গিয়ে দেখবি এত রাত অব্দি বৌমা কোথায় গেল? আমি মাকে বললাম, বাজারের ব্যাগে মাছ আছে, তুমি কিচেনের দিকে যাও, আমি দেখছি। মা বাজারের ব্যাগটা নিয়ে কিচেনের দিকে চলে গেল। আমি সোফায় বসে পকেট থেকে মোবাইলটা বের করে কল দিতে যাব, এমন সময় দেখি কলিং বেল বেজে উঠল। দরজার দিকে তাকাতেই দেখি মা এসে দরজা খুলে দিল। ইভা তাড়াহুড়ো করে ঢুকে আমার সামনে টি টেবিলে ভ্যানিটি ব্যাগটি রেখে মায়ের উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি আমার টাওয়েল এবং কাপড়টা একটু এনে দিন তো মা। বলে ইভা বাথরুমের দিকে ঢুকে গেল। আমার বুঝতে বাকি রইল না সে গোসল করবে। এটা আর নতুন কি, প্রতিদিনই তো সে অফিস থেকে এসে গোসল করে। আমি মনে মনে ভাবলাম এভাবে আর চুপ করে থাকা যায় না। কাল এক
একবার ওর অফিসে গিয়ে দেখব। পরদিন বিকাল 4:30টার দিকে আমি ইভার অফিসে গেলাম। অফিসে ঢুকতেই দেখি রিসিপশনে কেউ নেই, পুরো অফিসে শুনশান নীরবতা। ব্যাপারটা আমার কাছে খটকা লাগলো। একটু আগে আমি ইভাকে ফোন করেছিলাম, ইভা আমাকে বলেছিল সে অফিসে আছে, অথচ অফিসে এসে দেখলাম রিসিপশনে কেউ নেই। মনে হচ্ছে একটু আগেই ছুটি হয়ে গেছে। ইভা আমাকে মিথ্যা বলল কেন? আমি চলে আসতে যাব এমন সময় পাশের অফিসে একটা শব্দ শুনতে পেলাম, মনে হলো ভেতরে কেউ আছে। আবার পেছন ফিরে সেই রুমের দিকে গেলাম। রুমের পর্দা ফাঁকা করতেই দেখলাম আমার বউ তার অফিসের সিনিয়র অফিসারের বুকে মাথা রেখে স্বামীর সুখ খুঁজছে। দেখার সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে আমি যা সন্দেহ করেছি সেটাই সত্য। ইভা তার অফিসের বসের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। এজন্যই তো সে আমাকে পাত্তা দেয় না। আমি আর দাঁড়ালাম না, বের হয়ে গেলাম। বাইরে এসে অন্ধকার রাস্তায় হাঁটছি, চারিদিকে শুনশান নীরবতা। পৃথিবীটা আধারে ঢেকে গেছে। এমন নিকুশ কালো অন্ধকারে আমার জীবনটাও ঢেকে গেল। আজ আমি বেকার বলে আমার স্ত্রী এমনটা করার সাহস পেয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আসলেই কি ইভা তার অফিসের বসের সাথে সম্পর্কে জড়িয়েছে? মুন্নার চোখের দেখা তো ভুলও হতে পারে। আপনাদের ধারণা কি তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে তাও আমাদেরকে লিখে জানান। আমরা আপনাদের মতামতের উপর ভিত্তি করে উক্ত গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেবার বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ।